নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলাতে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর কেন হয়েছে বা কিভাবে হয়েছে, এটা নিয়ে এখন আর মানুষের মনে কোনো সংশয় নেই। কারণ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যা খেল দেখিয়েছেন তাতে পরিষ্কার যে বিজেপির কথায় হচ্ছে নির্বাচন কমিশন এখানে বাংলায় সংখ্যালঘু ভোটারদের র্যান্ডাম হচ্ছে নাম কেটে দেওয়ার একটা কৌশল নিয়েছিল বা নিয়েছেও বলা যায়। তো সেইটা হচ্ছে যেটা ছিল লক্ষ্যটা, যে 1,20,25,00,000 কি 1.5 কোটি নামটা কেটে দেওয়া হবে এবং মূলত হচ্ছে তার 70-80 ভাগ 90 ভাগ হচ্ছে সংখ্যালঘু ভোটার। এটাই এই লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিল। সেই কারণে বিহারে এসআইআর হয়েছে বেশি দিন না, 6 মাস আগেই। তো সেখানে সব লজিক্যাল ডিসক্রিপেন্সি সব ছিল না। বাংলা এগুলো সব আমদানি করা হয়েছে, যে এইসব করে যখন দেখা গেল যে প্রথম দফায় 58 লাখ ভোটারের নাম কাটা গেছে, 7.5 কোটির বেশি ভোটার। তো এই ভোটারের নাম কেটে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এসব রয়েছে, বা অন্য জায়গায় চলে গিয়েছে, এরকম যে ট্রেস পাওয়া যাচ্ছে না। তো এইসব ভোটার 58 লক্ষ কেটে তো হবে না, 1.5 কোটি লোক বাংলায় ভোট দেয় না। তো সুতরাং হচ্ছে 58 লক্ষ কাটা গেছে, আরো অন্তত 1 কোটির মতো কাটতে হবে। তো সেই কায়দা কানুন করে হচ্ছে প্রায় 80-90 লাখকে টার্গেট করা হলো। টার্গেট করে শুনানিতে যে 1.5 কোটি লোককে ডাকা হয়েছে, তার মধ্যে 1,23,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি। যাই হোক, এইসব করে যে 1,23,00,000-এর মধ্যে যদি আরো 70-80 লাখ কেটে দেওয়া যায়, তাহলে একটা মোটামুটি 1.25 কোটি ফিগারে নিয়ে যাওয়া যাবে, 1,20,25,00,000-এ নিয়ে যাওয়া যাবে। এই একটা প্ল্যান প্রোগ্রাম হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই সফটওয়্যার আমদানি হলো। তো যাই হোক, তো সব করে টোরে যেটা গিয়ে দাঁড়ালো যে 60 লাখ লোক হচ্ছে অ্যাডজুডিকেশনে পড়ে গেছেন। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, 60 লাখের কোনো নিষ্পত্তি হয়নি, অ্যাডজুডিকেশন। এবার এই অ্যাডজুডিকেশনে 60 লাখ টাকা পুরো কেটে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের হচ্ছে যারা মাইক্রো অবজারভার, রোল অবজারভারদের যাদের পাঠিয়েছিলেন জ্ঞানেশ কুমার, তারা যে না ভাই এই নথিতে হবে না, আসলে নামের ভুল, নামের বানানের ভুল, পদবীর বানানের ভুল, বয়সের ফারাক, এইসব সব বার করেছে যেসব ফ্যাকরা, তাতে চেয়ে ফেলে দাও। যদি ডকুমেন্টস দিতে না পারে তাহলে কেটে দাও। 60 লাখকে কেটে দিতে পারলে 60 আর 58 কেন 63 হয়ে গেছে, আরো 5-6 লাখ বাদ গেছে, শুনানিতে আসেনি বা নথি ঠিক মতো দেওয়া হয়নি, সেই নিয়েও তাহলে 1,23,00,000। তো এই 1,23,00,000 হচ্ছে কাটতে না পেরে এই 60 লাখ, যেহেতু সুপ্রিম কোর্টের এখন বিচারাধীন বিষয় হয়ে গেছে, কোর্ট এবার ডিসিশন নেবে, তাতে মোটামুটি যে 5-6 লাখ হচ্ছে শুনানি কমপ্লিট হয়েছে, তাতে দেখা যাচ্ছে 25-27% হচ্ছে বাদ যাচ্ছে নাম, মানে যা হয়েছে। তো যদি 25% হয় তাহলে 60 লাখের মধ্যে প্রায় হচ্ছে 40-42 বা 45 লাখ ভোটার হচ্ছে বেঁচে যাবে, যারা নথি দিয়েছে। নথি দেওয়ার পরেও যারা হচ্ছে এইসব মাইক্রো অবজারভাররা অবজেকশন দিয়েছিল ইলেকশন কমিশনের নথি দেওয়ার পরে, যে তাদের অবজেকশন আছে, আসলে মুসলিম ভোট দিয়ে দেওয়া অবজেকশন হচ্ছে, কাটা গেলে যাক, অসুবিধার কিছু নেই, র্যান্ডাম কাটো, র্যান্ডাম কাটো। তো এইসব করে টোরে এখন যেটা দাঁড়িয়েছে, আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম, যে সুপ্রিম কোর্টের সামনে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এসআইআর কমপ্লিট করো, কিন্তু যে গতিতে চলছে এসআইআর কমপ্লিট করে ভোটটা করতে হবে, এসআইআর কমপ্লিট না হলে ভোট হবে না। 5 লাখেরও যদি অ্যাডজুডিকেশনে তাদের বিচার পর্ব বা বিচারাধীন যেসব ভোটারের বিচার না হয়ে থাকে, তাহলে সেটাকেও কমপ্লিট করে ভোটে যেতে হবে, কাউকে বাদ দিয়ে ভোটে যাওয়া যাবে না, একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে এইটা করতে গেলে প্রায় যেভাবে এগোচ্ছে, তাহলে মাস 3-4 লেগে যাবে। মাস 3-4 হলে হচ্ছে মে মাসের 7 তারিখ চলে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, কারণ তারপরে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। দরকার রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, হয় রাষ্ট্রপতি শাসনে ভোট হবে এসআইআর কমপ্লিট করে, আর নয়তো হচ্ছে যদি সেরকম সিচুয়েশন হয়, তাহলে সুপ্রিম কোর্ট বলতে পারে যে না, এসআইআর যেমন চলছে চলুক, সেটা ভোটের পরে শেষ হলে হবে, ভোট করিয়ে নাও আগের ভোটার লিস্টে। কারণ এই খসড়াতে যে নাম বাদ চলে গেছে, সেই খসড়া তালিকা ধরেও যদি ভোট হয়, তাতেও হচ্ছে অনেকের আপত্তি থাকতে পারে। কারণ খসড়াতে যে 58 লাখের নাম বাদ গেছে, তার মধ্যে থেকে অনেকে আবার অ্যাপ্লাই করেছে যে না, তাদের অস্তিত্ব আছে, তারা মৃত নয়, হচ্ছে আমাদের কি বলে নথি রয়েছে, তারা অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও কম সংখ্যায় নয়। তো তাদেরগুলো নিষ্পত্তি হয়নি এখনো, সেইগুলো নিষ্পত্তি না হয় যতক্ষণ না ফাইনাল লিস্ট উঠবে, ততক্ষণ হচ্ছে ভোট হবে না। তো সেক্ষেত্রে পুরনো ভোটার লিস্টে ভোট করতে হবে। এই দুটো অপশন সুপ্রিম কোর্টের সামনে রয়েছে, হয় রাষ্ট্রপতি শাসন, মানে এসআইআর শেষ করে রাষ্ট্রপতি শাসনে যাও, অথবা হচ্ছে পুরনো ভোটার লিস্টে ভোট করো। তো আমাদের বঙ্গ বিজেপির নেতারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে এই দুটোর মধ্যে অপশনে সে রাষ্ট্রপতি শাসনে গেলে তারা দুহাত তুলে নাচবেন,
আমি জানি সেটা। আর যদি পুরনো ভোটার লিস্টে হয় তাহলে তো আর কিছু করার নেই। সুপ্রিম কোর্ট যদি বলে আসামে পুরনো ভোটার লিস্ট হয়েছে, বাংলাতেও হোক, অসুবিধা কি আছে? এসআইআর কমপ্লিট হোক 4 মাস বাদে, তখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তখন যেটা থাকবে সেটাই আসল হয়ে যাবে। তো এইটা এখন যেটা বুঝতে পারলাম যে বৃহস্পতিবার যখন রাজ্যপাল পদত্যাগ করেছেন, তো অনেকে বলছেন রাজ্যপাল পদত্যাগ করেছেন, রাজ্যপাল পদত্যাগ করেছেন। আসলে না, দেখতে হবে রাজ্যপালকে পদত্যাগ করানো হয়েছে কিনা। যা খবর তাতে হচ্ছে রাজ্যপালকে পদত্যাগ করানো হয়েছে। কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারীরা বারবার রাষ্ট্রপতি শাসনে ভোট চেয়েছে। এবার রাজ্যপাল শুনছি যে রাজ্যপাল নাকি রাষ্ট্রপতি শাসন টাসনের ব্যাপারে তার আপত্তি ছিল। তিনি নাকি সেগুলো, কারণ তার হাতেই অ্যাডমিনিস্ট্রেশনটা এসে পড়বে, তখন আর মুখ্যমন্ত্রীর হাতে কিছু থাকবে না। রাষ্ট্রপতি শাসন জড়িয়ে হয়ে গেলে রাজ্যপাল চালাবেন, বা বকলমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চালাবেন। রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হচ্ছে অ্যাপয়েন্টেড, তো তারা অমিত শাহ চালাবেন রাজ্যপালকে, রাজ্যপাল চালাবেন পুলিশকে, সাধারণ প্রশাসনকে। এটাই সিস্টেম। এবং বকলমে যেটা কেন্দ্রীয় সরকারে যে থাকে সেই দলই চালায়, অন্য কিছু না। তো এখন রাষ্ট্রপতি শাসন জারি হলে একটা লোক দরকার, সেই জন্য একজন RN রবিকে, মানে তামিলনাড়ু রাজ্যপালকে অ্যাডিশনাল চার্জ দিয়ে তাকে রাজ্যপালের চার্জ দেওয়া হয়েছে, মানে ভারপ্রাপ্ত রাজ্যপাল করা হয়েছে। তিনি IPS মানুষ, CBI-তে ছিলেন, IB-তে ছিলেন। তো IPS আনার কারণ হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি শাসন হলে যেটা হয় সেটা হচ্ছে যে এই রাজ্যপালরাই সবকিছু করে, রাজ্যপালরাই পুলিশকে, মানে DG-কে, CP-কে সবাইকে পরিচালনা করেন, অল IPS-কে তিনি পরিচালনা করে, তার নির্দেশে তাকে চলতে হয়, এইসবগুলো হয়। তো মূলত কি হবে, রাষ্ট্রপতি শাসন জারি করে একটা দলের লাভটা কি? কেন্দ্রীয় সরকার যদি রাষ্ট্রপতি শাসন হয়, বিজেপির লাভটা কি? অমিত শাহ বা শুভেন্দু অধিকারীর লাভটা কি? লাভটা হলো যে রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যপাল চালাবেন, সেখানে মুখ্যমন্ত্রী চালাবেন না। আর ইলেকশন কমিশন তো যেমন আছেন, ভোট ঘোষণা ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে রাজ্যের সমস্ত অফিসার, যেটা হয়। তো রাজ্যপাল IPS অফিসারদের নির্দেশ দেবে, বা একে গ্রেফতার করো, ওকে গ্রেফতার করো, ওখানে গন্ডগোল হচ্ছে, ওকে গ্রেফতার করতে হবে। যেটা হয় যে শাসক দল যে লিস্ট পাঠিয়ে দেয় যে অমুক জায়গাতে, সেটা হতেই পারে, আমি বলছি যে রাষ্ট্রপতি শাসন জারি হয় অমুক জায়গাতে, ধরুন তৃণমূলের কোনো ডাকাবুকো নেতা, প্রচুর ফলস মামলা দেওয়া যায়, ফলস মামলা দিয়ে ঢোকাও 100, 200, 500-কে ঢুকিয়ে দেওয়া, যারা ভোটটা করে, যারা ভোটের সময় সক্রিয় থাকে তাদেরকে বিভিন্ন মামলাতে ঢুকিয়ে দাও। পুলিশকে ফোর্স করো, যে রাজ্যপাল যদি পুলিশকে ফোর্স করে, DG-কে ফোর্স করে, অমুক জায়গায় অমুককে গ্রেফতার করতে হবে, তমুককে গ্রেফতার করতে হবে। তো এইগুলোই হচ্ছে আশা, এগুলোই স্বপ্ন, যে পুলিশকে হচ্ছে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, পুলিশকে দিয়ে তৃণমূলের লোকজনকে গ্রেফতার করাবো, নেতা মন্ত্রীদের গ্রেফতার করাবো, করি হচ্ছে তাদের মাঠ ফাঁকা হয়ে যাবে, আমরা ভোটে জিতে যাব, এই তো ছক। এখন ব্যাপারটা হচ্ছে মাঠ তো ফাঁকা করে দিলাম, তৃণমূলের নেতাদের ধরে অ্যারেস্ট করে নিচুতলা যারা ভোটের কাজ টাজ করে, ব্লক লেভেলে বা শহরে পুরসভা অঞ্চলে যারা করে, তাদের ডাকাবুকুদের অ্যারেস্ট করে দিলাম, মাঠ ফাঁকা হয়ে গেল। মাঠ ফাঁকা হলে তো ভোটটা করতে হবে। আমি জানি না কোথা থেকে এখন এইসব অন্য, মানে বিজেপির যে শিবিরের সেনা কোথা থেকে জোগাড় হবে, কারণ যা অবস্থা তাতে হচ্ছে বিজেপিরই খবর, যারা 17,000 বুথে, 81,000 মধ্যে 17,000 বুথে বিজেপির এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, মানে সেটা প্রায় 84খানা অ্যাসেম্বলি, যেটা সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে বিজেপির হচ্ছে বুথ কমিটি নেই 17,000, আর সেটা পড়ছে প্রায়, গড়ে 200 করে ধরি, প্রায় হচ্ছে 84টা অ্যাসেম্বলি, এবং হচ্ছে 30খানা অ্যাসেম্বলিতে, যেখানে বিজেপি 40%, 30%, ম্যাক্সিমাম 50% বুথ কমিটি হতে পারে, বা সেখানে এজেন্ট দিতে পারে। এই হলো দশা 114টা অ্যাসেম্বলিতে সংগঠনের অবস্থা। তো রাজ্যপাল সরকার চালাবে, রাষ্ট্রপতি শাসন জারি হবে, পুলিশ দিয়ে তৃণমূলের লোকজনকে নয় গ্রেফতার করিয়ে দিলাম, তারপরে ভোটটা করবে। তারপর ভোটটা করতে তো লোক লস্কর লাগবে রে ভাই, মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো ভোট করবে না। প্রচার আমার হয় সারাদিন সকাল থেকে করতে পারে, সকাল থেকে সোশ্যাল মিডিয়া নেমে পড়লো, হই 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 করে হয়ে গেল, প্রচুর সেখানে কমেন্ট সেকশন, অনেক কমেন্ট পড়লো, অনেক হচ্ছে আশার হচ্ছে কমেন্ট পড়লো, এইবার আমরা ক্ষমতায় এসে গেছি, আর শুধু সময়ের অপেক্ষা, ভর্তি হতে দাও, তারপরে সে বিদায় হয়ে গেল তৃণমূল সরকারে, এসব অনেক কিছু হতে পারে। মিডিয়া সারাদিন টিভিতে হচ্ছে ঘোল করতাল বাজানো হতে পারে, এই বিজেপি সরকার এলো বলে, এই বিজেপি সরকার এলো বলে, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ভোটটা হয়ে গেলেই চলে গেল। এখনই তো চলে গেছে অলরেডি, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, রাষ্ট্রপতি শাসন জারির পর হচ্ছে আর এই সরকার ফিরবে না, এইসব হতে পারে। কিন্তু ভোটটা তো গ্রাউন্ডে করতে হবে ভাই। 84টা অ্যাসেম্বলিতে আমার বুথ কমিটি হবে না, দিদি আরো 30টা অ্যাসেম্বলিতে হলেও অর্ধেক হবে, তো করতে হবে। বাকি 180টাতে লড়ে তো লাভ হবে না। এবার হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হলে সবসময় দেখা গেছে যে শাসক দল থাকে, সেই শাসক দলের পক্ষে হচ্ছে সেটা চলে যায়, কারণ একটা সিম্প্যাথি কাজ করে। এসআইআর করতে গিয়ে 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করিয়েছে। এখন অনেক শুভেন্দু অধিকারীরা বলবেন যে এসবের জন্য সব দায়ী হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা, হচ্ছে
ইলেকশন কমিশনের তো কোনো মেশিনারি নেই, রাজ্য সরকারের কর্মচারীরাই সব হচ্ছে এসআর টেসার কাজ তারা করেছে, তারাই সব তালগোল পাকিয়ে হচ্ছে মানুষকে হচ্ছে বিপদে ফেলেছে, মানুষকে এইরকম ভাবে হয়রানি করেছে। কিন্তু মানুষ খুব ভালো জানে শুভেন্দু অধিকারী এখন হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন মানুষ অনেকটাই সচেতন, মানুষ জানে যে প্রথম দিন থেকে এসআইআরটাকে সমর্থন করেছেন এবং বারবার কারা বলেছেন যে এসআইআর ছাড়া ভোট হবে না, এই অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী দের হচ্ছে ভোটার তালিকা থেকে নাম না বাদ দিলে ভোট হবে না, এই খলকর্তাল এবং কমিশনের হয়ে রোজ হচ্ছে খোরকর্তাল কে বাড়িয়েছে এসআইআর এর জন্য সবাই জানে, সেটা বিজেপি করেছে। এবং হচ্ছে ওই অনুপ্রবেশকারীটা তো চিহ্নিত হয়নি এখনো, বিহারও হয়নি, বাংলাতেও এখনো বলতে পারছে না। আমাদের সিও মনোজ আবহাওয়া বলছেন ওটা স্বরাষ্ট্র দপ্তর বলবে। আর বিহারে এসআইআর এর পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিক প্রশ্ন করেছে কত অনুপ্রবেশকারী চিহ্নিত হলো, কোনো উত্তর দিতে পারেনি। ওটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ওটা আমরা ঠিক করবো, পরে পরে ঠিক করবো। যাই হোক, এই অবস্থা মানুষ এখন বোঝে যে এসব বলে লাভ নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে যেভাবে হয়রানিতে ফেলা হয়েছে, নামের ভুল, নামের বানানের ভুল, পদবীর বানানের ভুল, একটা পরিবারে একটা লোক হচ্ছে এইরকম কারণে তার নামটা বাদ গেছে বা অ্যাডজুডিকেশনে চলে গেছে, বা একটা পরিবারে একজন বা দুজনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছো, ভাবছো সেই পরিবারের লোক হচ্ছে সব তোমাকে ধেই করে নাচতে নাচতে গিয়ে ভোট দিয়ে চলে আসবে, তার কোনো দোষ নেই, অপরাধ নেই। হচ্ছে নির্বাচন কমিশন একটা 2002 সালকে তালিকাকে, বাংলা তালিকাকে ইংরেজিতে কনভার্ট করেছে, করে হচ্ছে এরকম তালগোল পাকিয়েছে গণেশ কুমার আর তার হচ্ছে যারা আইটি সেলের যারা আছে, যারা সব মাতব্বররা আছে, তারা করে হচ্ছে মানুষকে এইভাবে হয়রানির মধ্যে ফেলেছে। এটা মানুষ জেনে গেছে, এখন আর এসব বলে খাওয়ানো যাবে না। বিএলওরা করেছে, অমুক করেছে, তমুক করেছে, বিএলও সব ছবি তুলে তুলে আপলোড করেছে, কারো কিছু করে, সবাই জানে গণেশ কুমার কি করেছে, বিজেপি তাকে কিভাবে মদত করেছে, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কিভাবে মানুষকে হয়রানি করেছে। মানুষের কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার যে কে কে কলকাঠি নেড়েছে না নেড়েছে সব মানুষ জানে। তারপরে লোকগুলো যখন লাইনে দাঁড়িয়ে গিয়ে ডকুমেন্টস জমা দিয়েছে, তারপরে গণেশ কুমারের আর শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রচুর, কারণ শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে মাইক্রো অবজারভার দিতে হবে, কোন স্টেটে মাইক্রো অবজারভার দেওয়া হয়নি, এই স্টেটে দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভার লাখ লাখ হচ্ছে লোককে হচ্ছে তাদের নথি থাকা সত্ত্বেও হচ্ছে তারা আপত্তি জানিয়ে হচ্ছে তাদের আপলোড করতে দেয়নি, যে কারণে 60 লক্ষ লোক হচ্ছে অ্যাডজুডিকেশনে পড়েছে। শুভেন্দু অধিকারী ওইসব গাওনা গাইলে কেউ লোকে শুনবে না। এবার আমি বলেই দিচ্ছি পরিষ্কার যে এইসবের পরে ভোটে গিয়ে রাষ্ট্রপতি শাসন ফাসন করে কিছু হবে না, ভোটে গিয়ে বিজেপি 80টা সিট তুলতে কিন্তু জীবন বেরিয়ে যাবে। কারণ বাংলায় হচ্ছে ভোটটা তো বিজেপি করতে গেলে সংগঠন চাইতো, পুলিশ দিয়ে তার পুলিশ তার গিয়ে ভোট দিয়ে আসবে না বিজেপির হয়ে। ও পুলিশ 200-500 তৃণমূলের লোককে অ্যারেস্ট করতে পারে, রাজ্যপাল হুইপ করে করে করাতে পারে, কিন্তু তার বেশি কিছু হবে না। কিন্তু ভোটটা ফিল্ডে করাতে হবে, সেই ভোট করার জন্য কর্মী চাই, সেখানে কিন্তু হচ্ছে অত সহজ নয় খেলা। তো খেলা যা বোঝা যাচ্ছে যে এরপরেও যদি ভোট হয় 80টা সিট পেরোনো কিন্তু বিজেপির পক্ষে কঠিন আছে। আমার যেটা মনে হয়েছে, আমি বেশ কিছু রাজনৈতিক পর্যবেক্ষকের সঙ্গে আলোচনা করছিলাম, তারাও একই মত পোষণ করেছে। দেখা যাক আগামী দিনে কি হয়, সুপ্রিম কোর্ট কি ডিসিশন নেয়, রাষ্ট্রপতি শাসনে ভোট হয় না হচ্ছে পুরনো লিস্টে ভোট হয়, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ ঠিক করবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।